নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে সুযোগ বাড়বে পরাজিত শক্তির, বললেন তারেক রহমান। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো হবে না ফল, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা, মন্তব্য হান্নান মাসুদের। আরেকটি 1-11 তৈরির শঙ্কা দেখছেন না উপদেষ্টা মাহফুজ। ভ্যাট বাড়ালেও পণ্যমূল্য বাড়বে না সরকারের, এ বক্তব্য বিভ্রান্তিকর, দাবি বিসিআইয়ের। জ্বালানি খাতের দুর্নীতি বিচারে ট্রাইব্যুনালে দাবি ক্যাবের, একমত উপদেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পরাজিত শক্তির সুযোগ বাড়বে বলে মনে করেন তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠনের চেষ্টা হলে জনগণ হতাশ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সারা দেশ থেকে এসেছেন শিক্ষাঙ্গনের সব অভিভাবক, এক হয়েছেন প্রীতি সমাবেশে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষা সংশ্লিষ্ট বক্তব্যের মাঝে গুরুত্ব পায় রাজনৈতিক ইস্যু। তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই বিএনপি। এ নিয়ে কূটতর্ক করলে সুযোগ নিতে পারে পরাজিত শক্তি। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় হতাশা প্রকাশ করেন তারেক রহমান। বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার নতুন দল গঠন হলে জনমনে প্রশ্ন উঠবে। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। একই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। আমরা অপেক্ষা করছি, মনে হয় আন্দোলনটা চলমান। তবে দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে নির্বাচন আদায় করতে হয়। চাই না নামতে, কিন্তু নাস্তায় নামবো না এমন প্রতিশ্রুতি মনে অঙ্গীকার করতে পারি না। এদিকে আলাদা আয়োজনে দলটির নেতারা বলেন, গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না। সরকারের সঙ্গে সখ্য করে বিভিন্ন শক্তি বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1-11-এর একটি ছায়া। অন্তর্বর্তী সরকারের উপরেও অভিযোগ বিএনপি নেতাদের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নতুন করে 1-11 তৈরির শঙ্কা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনা ও তার দোসররা। পঞ্চগড়ে আরেক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম জানেন, গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিস্টরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর প্রথমবার গ্রামের বাড়িতে মাহফুজ আলম তার এই ফেরাকে রাঙাতে উচ্ছ্বাস আনন্দ নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি কলেজ মাঠে হাজির হন হাজারো মানুষ। গ্রামের ছেলেকে দেন নাগরিক সংবর্ধনা। উপদেষ্টা মাহফুজ বলেন, নতুন করে 1-11 তৈরির শঙ্কা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য অবাধ নির্বাচন উপহার দেয়া। তবে এতে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও তার দোসররা। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার উপর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। এর আগে চাঁদপুরে পথসভায় মাহফুজ আলম বলেন, শেখ মুজিবের বাকশাল আর শেখ হাসিনার আওয়ামী লীগকে আর দেখতে চায় না এদেশের মানুষ। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের সেই বেশিরভাগী ব্যবস্থা আর চাই না।
আমরা চাই বাংলাদেশ বঞ্চিতের হাতে থাকবে, বাংলাদেশে দিল্লি বঞ্চিতের কোনো স্থান আর হবে না। এদিকে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজে মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না। জনগণ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক পাচ্ছে বলেও মন্তব্য করেন সার্জিস। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা। ফ্যাসিবাদের নতুন চরিত্র দেখছে দেশে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শনিবার বিকালে রাজধানী কারওয়ান বাজারে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। আরও বলেন যে চাঁদাবাজি ও দখলদারিত্ব আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে তা এখন আরেকটি দল করছে। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা দেশের মঙ্গল কামনা করেন তাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। সেই চাঁদাবাজি আওয়ামী লীগ করত, এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন। কারিগরি ত্রুটিতে প্রায় 10 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেলের উত্তরার 3টি স্টেশন। এর প্রভাব পড়ে বাকি স্টেশনগুলোতেও। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার সন্ধ্যা 6:30টার পরে ত্রুটি সারিয়ে স্বাভাবিক হয় উত্তরা থেকে মতিঝিলে মেট্রো চলাচল। শনিবার দুপুর 1:30টা হঠাৎ উত্তরা স্টেশন থেকে উত্তরা দক্ষিণগামী মেট্রো রেল বন্ধ হয়ে যায়। উত্তরা সেন্টারে যাত্রীদের নামিয়ে শুরু হয় ট্রেনের ত্রুটি সমাধানের কাজ। এই ঘটনার পর 1 ঘন্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত চক্রাকারে মেট্রো রেল চলাচল শুরু হয়। তবে উত্তরার মেট্রো রেল বন্ধ থাকার প্রভাব পড়ে বাকি স্টেশনে। গন্তব্য উত্তরা হলেও নামতে হয় পল্লবী স্টেশনে। পল্লবী থেকে এই মতিঝিল পর্যন্তই চলছে, পল্লবী থেকে আর ওই পর্যন্ত আর যায় নাই। এখানে কি স্টেশনে নাকি কি জানি সমস্যা হয়েছে, এটা শুনছি আর কি। পল্লবী থেকে উঠা লাগছে এবং আমি আসছি হচ্ছে যে কারওয়ান বাজার। এদিকে কারওয়ান বাজার স্টেশনের 3টি ভেন্ডিং মেশিন বন্ধ ছিল। পাশাপাশি টিকিট কাউন্টারে যাত্রীর চাপ সামাল দেন মাত্র একজন কর্মী। এতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। টিকিট স্বল্পতা, মেশিনগুলো বন্ধ। এখানে আপনাদের কোনো মেশিনও কাজ করছে না, সামনে একটা কাউন্টার। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সন্ধ্যা 6:45 দিকে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই 3টি স্টেশনে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির সড়কের বেহাল দশা। শীতীয় জলাবদ্ধতা, খানাখন্দে ঘটে দুর্ঘটনা। খোলা ড্রেন, দুর্গন্ধে বসবাসের যোগ্যতা হারাচ্ছে এলাকাগুলো, যেখানে ভোগান্তি নিত্যসঙ্গী। সিটি কর্পোরেশনের ট্যাক্স খাজনা দিয়েও কেন সেবা পাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন বাসিন্দাদের। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করলেও ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবামূলক প্রতিষ্ঠানকে দুষছেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। আর নগর পরিকল্পনাবিদ বলছেন, দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই মিলবে সুফল। রাজধানীর 40 নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকার একটি সড়কের চিত্র। খোলা ড্রেন, দুর্গন্ধ, ময়লা পানি, নাকমুখ আটকেও চলা কষ্টকর। শুষ্ক মৌসুমেই এই যখন অবস্থা, তখন বর্ষাকালে কি অবস্থা হতে পারে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বাসিন্দারা বলছেন, তখন ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার হয়ে যায়। হাঁটু পরিমাণ পানি। আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এত খারাপ যে ময়লা পানিগুলো উপরের দিকে উঠে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তখন কিছু তো আমরা যেতে পারি না, কারণ রাস্তায় পানি থাকে। সেদিন একটা অন্ধ লোক পড়ে গেল, এই জন্য যে ক্ষতিটা হলো এই ক্ষতিটা কে দেবে? ট্যাক্স পে করার পরও আমরা আমাদের যে নাগরিক সেবা সেটা পাচ্ছি না। ভোগান্তির কথা স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা দুষছেন ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে। বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তারা আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাস্তাঘাটগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেন। কাটা দরকার হচ্ছে 7 ফুট বা 6 ফুট, কিন্তু যেহেতু তারা অনেক নিচে যাচ্ছে, ব্যাপক পরিমাণ অংশ ভেঙে যাওয়ার কারণে ওইটা রিপেয়ার করতে একটু সময় লাগে। সমন্বয়হীনতা, গাফিলতি যাই হোক, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সুফল মিলবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এক্সিস্টিং যে অবকাঠামো আছে
সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটি এঙ্গেজমেন্ট দরকার। নাহলে আপনি যত ইচ্ছে রাস্তা বানাতে পারবেন, ড্রেনেজ বানাতে পারবেন, কিন্তু সেগুলো ভেঙে পড়বে, তাহলে সেগুলো বেহাল দশা হবে। নগর জীবনের দুর্ভোগ কমাতে ঢাকাকে 2 সিটিতে রূপান্তর করা হলেও অপরিকল্পিত উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা না থাকায় সড়কে ভোগান্তি কমছে না নগরবাসীর। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ঋতু যেটাই হোক না কেন, ভোগান্তি এ এলাকার নিত্যসঙ্গী। শেষ কবে সংস্কার কাজ হয়েছে তা মনেও করতে পারছেন না এলাকাবাসী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট শুল্ক, জ্বালানি মূল্য ও ব্যাংক ঋণের সুদ হার বাড়ানোর পরও পণ্য মূল্য বাড়বে না বলে সরকারের দেয়া বক্তব্য বিভ্রান্তিকর। শুধু তাই নয়, সরকারের বর্তমান নীতি মোটেও শিল্প সহায়ক নয় বলে দাবি করেছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI। শনিবার দুপুরে ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ তুলে ধরে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না। গেল 2 বছরে গ্যাসের দাম 286%, বিদ্যুতের 33.5%। আমদানি রপ্তানিতে জাহাজ ভাড়া 40 থেকে 50%, পণ্য সরবরাহ ব্যয় 50% বৃদ্ধির সঙ্গে ব্যাংক ঋণের সুদ হার বেড়ে ঠেকেছে 15 থেকে 16%। নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে মূল্যস্ফীতি, এর মধ্যে আবার বাড়ানো হয়েছে শুল্ক কর। এমন তথ্যপাত্র তুলে ধরে শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি ভালো নেই, সরকারের বর্তমান পলিসিও শিল্প বান্ধব নয় বলে জানান সংগঠনটির সভাপতি। ইনবিআর বলেন, অর বাংলাদেশ ব্যাংক বলেন, অর ফাইন্যান্স অ্যাডভাইজার বলেন, ওনারা যে মাঝে মাঝে কথাগুলি বলে যে এটাতে কোনো প্রাইসের এফেক্ট হবে না, বাজারে চাহিদা হবে না, এ ধরনের বিভ্রান্তমূলক কথাগুলি ইন্ডাস্ট্রিগুলির মধ্যে কিন্তু আরো সবাইকে ক্ষতিগ্রস্ত করে। IMF এর দেয়া বর্তমান পরামর্শে দেশের অর্থনীতি ভালো চলবে না দাবি করে LDC গ্র্যাজুয়েশনে আরো সময় নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে সংগঠনটি। IMF এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা, সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অস্বস্তিকর। নানা অনিশ্চয়তার মধ্যে স্বস্তি পেতে গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই বলেও জানায় ব্যবসায়িক সংগঠন BCI। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো কেউ স্বস্তির জায়গায় কেউ ফিল করছেন। উইদাউট ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিনও কিন্তু দেশের স্বস্তি আসবে না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমরা ভেবেছিলাম জ্বালানি খাতে অনিয়মের অভিযোগে তৌফিকি ইলাহি চৌধুরী ও আবুল কালাম আজাদ সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচার দাবি করেছে ক্যাব। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও তুলেছে সংগঠনটি। ক্যাবের দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন জ্বালানি উপদেষ্টা। বলেন, টাকার জন্য বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে আদানি। শনিবার FBCCI এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জ্বালানি সংকট দূর করার নামে দায়মুক্তি আইন করে বিগত সরকার। বিদ্যুৎ কেন্দ্র অনুমোদনের বিপরীতে হয় অর্থ লুটপাট। ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে করা অসম চুক্তি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে বকেয়া 84 কোটি 50 লাখ মার্কিন ডলার পরিশোধে প্রতিষ্ঠানটি বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে সরকারকে। কেউ না কেউ আমার মাথায় একটা বন্দুক টেকায়, $50 বিলিয়ন অত তারিখের মধ্যে দিতে হবে, নাহলে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছে। এই অবস্থায় শনিবার মতিঝিলে FBCCI আয়োজিত সেমিনারে জ্বালানি খাতের অনিয়মের সঙ্গে জড়িত দাবি করে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমদ কাইকাউস এবং বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব মনোয়ারুল ইসলামের বিচার দাবি করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। স্মারকলিপি যেটা দেওয়া হবে সেখানেও 4 জনের নাম ক্যাব থেকে আনা হয়েছে। BRC চেয়ারম্যান সাহেব শুনে যাচ্ছেন এবং ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব গেছে, আবার যাবে। সংগঠনটির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জ্বালানি উপদেষ্টা জানান, অনিয়ম রোধ এবং রাষ্ট্রীয় অর্থ সাশ্রয়ে জ্বালানি খাতের সব চুক্তি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এখন থেকে জ্বালানি প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে বলেও জানান তিনি। কিছু কিছু লোক ব্যবসা করতে পারত, সবার জন্য, বাকিদের জন্য এইটা বন্ধ ছিল। ক্যাবের সভাপতি শামসুল আলম সাহেব উনি বলছেন যে একটা জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর ব্যাপক চাপ রয়েছে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, 72 টাকায় গ্যাস কিনে তা 30 টাকায় সরবরাহ করা সম্ভব নয়। তো আশা করি সেই নামটা উনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় বর্তমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার তালিকাভুক্ত কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে ফেসবুকের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট পুরস্কারের সুযোগ করে দেয়, সেগুলো দ্রুত পুনর্বিবেচনা করা হবে। একই সঙ্গে বাংলা একাডেমির আমূল সংস্কার করা হবে। দেশের স্বাস্থ্য খাতে সাফল্যের সঙ্গে 5 দশক পথ চলা পূর্ণ করেছে এসএমসি। নারী, শিশু, পরিবার পরিকল্পনা ও বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণনের মাধ্যমে অসামান্য সাফল্য অর্জন করেছে কোম্পানিটি। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বর্ণাঢ্য আয়োজনে 50 বছর পূর্তি উদযাপন করেছে এসএমসি। আশির দশক থেকেই শিশুদের ডায়রিয়া প্রতিরোধ ও পরিবার পরিকল্পনায় কার্যকর ভূমিকা পালন করে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। মা, শিশু, কিশোর কিশোরী ও পরিবারের অন্য সদস্যদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করে মানুষের আস্থা অর্জন করে কোম্পানিটি। বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে গত 5 দশকে অসামান্য সাফল্য অর্জন করে এসএমসি। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 50 বছর উদযাপন উপলক্ষে এই বর্ণিল আয়োজন। মানব সেবাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান কর্মকর্তারা। এসএমসির কোম্পানি নীতি, সামাজিক লক্ষ্য এবং জনস্বাস্থ্য কার্যক্রম এসএমসি সমুন্নত রেখেছে, পাশাপাশি টেকসই এবং অসাধারণ উন্নয়ন নিশ্চিত করে দেশের নারী, শিশু এবং পরিবারের জীবনমান উন্নত করার লক্ষ্যে এসএমসি কাজ করছে। স্বাস্থ্য ও পুষ্টিকে প্রাধান্য দিয়ে আগামীতেও এসএমসির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এ প্রত্যাশা অর্থ উপদেষ্টার। অর্থ দিলে সব হয়ে যাবে, নো, ইটস নট ট্রু। দি লেবার efficiency, labor productivity, they're very, very important, and health is one of the most important factors. That way, we think that SMC is doing a good job. ওরসালাইন, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, কৃমিনাশক ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, বেবি ডায়াপার, সার্টিফাইড বিস্কুট সহ বিভিন্ন ধরনের জনস্বাস্থ্য পণ্য বাজারজাত করছে এসএমসি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে লাখো মানুষের সমাগমে প্রাণ ফেরেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ সময়ে ছাড় বেশি থাকায় পণ্য কিনতে ভিড় জমিয়েছেন অনেকে। ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। এদিকে গতবার মেলায় 392 কোটি টাকার রফতানি আদেশ মিললেও এবার শঙ্কায় ব্যবসায়ীরা। শেষ মুহূর্তে তিল ধারণের ঠাঁই নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর ছুটির দিন হলে তো কথাই নেই, সকাল থেকেই জনস্রোত নামে মেলা প্রাঙ্গণে। অনেকে এসেছেন পছন্দের পণ্য কিনতে, কারো আগ্রহ দেশি পণ্য, আবার কারো বিদেশি। শিল্প সংস্কৃতি অনেক জিনিসপত্র, তারপর সংসারে অনেক জিনিসপত্র আমার অনেক ভালো লেগেছে। পাকিস্তানি, কাশ্মীরি এগুলা কেনার জন্য আমি বিশেষ করে আসছি। লাস্টের দিক দিয়ে আসলে একটু দোকানদার একটু প্রাইসটা রিজনেবলের ভিতরে রাখে আর কি। এই ধরনের মেলা আরো বেশি দরকার, তার জন্য আমাদের দেশীয় পণ্যগুলা আন্তর্জাতিকভাবে সেগুলা বাজার পাবে। এদিকে গতবার মেলায় দেশি এবং বিদেশি প্রতিষ্ঠানগুলো প্রায় 400 কোটি টাকার ক্রয়াদেশ পেলেও এবার সারা কম। অন্যান্য বছর তো বিদেশি ক্রেতারা এসে আমাদের সাথে আলোচনা করে আমরা এক্সপোর্ট করতে পারবো কিনা, দিতে পারবো কিনা। এই বছর কাউকেই পাইনি। গেলবার 2-1টা পাইছিলাম, বড় কিছু বাইরের থেকে ইম্পোর্টার করে যারা, এবার তারা এবার আসে না। Here any foreign company who buy this? No. These are we are selling our local peoples here. অন্যদিকে গুটি কয়েক প্রতিষ্ঠান বিদেশি ক্রেতার দেখা পেলেও প্রত্যাশার থেকে তা কম। বিদেশি কাউকে আমরা পাইনি, কয়েকজন আসছিল, তারা বলছে পরে যোগাযোগ করবে, আমাদের ভিজিটিং কার্ড নিয়ে গেছে। এবার লোক বেশি, গতবার থেকে এবার লোক বেশি। গতবার আমাদের বিদেশি লোক আসছে, গতবার বেশি পাইছে বিদেশি লোক, এবার 3টা পাইছি, মানে 3টা কাস্টমার পাইছি। এমন পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সরাসরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 48 ঘন্টার মধ্যে বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুর সমাধান করা হবে।
ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। 4.5 ঘন্টার ম্যারাথন মিটিং শেষে কথা জানান বিসিবি পরিচালক মাহবুব আনাম এবং মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। পাশাপাশি ঢাকার ক্লাবগুলোর দাবি মেনে বোর্ডের গণতন্ত্র সংস্কার কমিটি স্থগিত করেছে ফারুক আহমেদের বোর্ড। দেওয়া হয়েছে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নামও। বেলা 3টায় জরুরি সভা শুরু মিরপুরের হোম অফ ক্রিকেটে। বিসিবি প্রেসিডেন্ট সহ উপস্থিত 8 পরিচালক, সঙ্গে প্রধান নির্বাহী। গঠনতন্ত্র অনুযায়ী কোরাম পূর্ণ না হলেও দাবি করা হয় 2 জন সংযুক্ত ছিলেন অনলাইনে। 4.5 ঘন্টা চলল বিসিবির এই সাধারণ সভা। সন্ধ্যা 7:30টায় যখন ফলাফলের অপেক্ষায় সবাই, তখনই অবাক করে দিয়ে গণমাধ্যমের সামনে বিসিবির 2 পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। নানা ইস্যুতে তোপের মুখে পড়তে হবে বলে সংবাদ মাধ্যমে এড়িয়ে গেলেন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ব্রিফিংয়ে জানানো হলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিপিএল এর সমস্যা সমাধানের চেষ্টায় বোর্ড। ক্রিকেটারদের আশ্বস্ত করে বললেন 48 ঘন্টায় হবে সমাধান। সঙ্গে বাজালেন সেই পুরানো ভাঙা রেকর্ড, আগামী বিপিএল এ ঠিক হয়ে যাবে সবকিছু। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে, সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। পরের এজেন্ডাটা আরো ভয়াবহ। ক্লাব বিসিবি দ্বন্দ্বের বলি ক্রিকেটাররা, তাই বাধ্য হয়ে পিছু হটল বোর্ড। ক্লাবের দাবি মেনে স্থগিত করা হলো বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটি। কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরে বাকি কার্যক্রম করা হবে। গঠন করা হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোকেও। আপাতত চেয়ারম্যানের নাম ঘোষণা করে দায়িত্ব সারলেন ফারুক আহমেদ, যেখানে বহুল আলোচিত ক্রিকঅপস পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। স্ট্যান্ডিং কমিটিটা দেওয়া হয়েছে, হ্যাঁ, চেয়ারম্যান শুধু, আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2 সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়ার। ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, টুর্নামেন্ট কমিটি আকরাম খান, গ্রাউন্ডস কমিটি মাহবুব আনাম, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছে, আর উমেন্স কমিটি নাজমুল আবেদিন ফাহিম। আম্পায়ারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মতো গ্রেডিং পদ্ধতি থাকছে সেখানেও। মানে প্রেসিডেন্ট সহকারে 10 জন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শীর্ষে 2 থেকে ফাইনাল খেলার বাড়তি সুযোগ নিতে এই ম্যাচে জয়ের দিকেই নজর রাখছেন বরিশাল অলরাউন্ডার মোহাম্মদ নবী। এবারের আসরে উইকেটেরও প্রশংসা করেছেন তিনি। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। এছাড়া সন্ধ্যা 6:30টায় টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। বাংলাদেশের উইকেট মানেই স্পিনিং আর লো স্কোরিং ম্যাচ, এমন ধারণা নিয়েই বিপিএলে এসেছিলেন বিদেশি ক্রিকেটাররা। মোহাম্মদ নবীও তাদের একজন। তবে এবারের চিত্রটা পুরোপুরি ভিন্ন। স্পিনারদের পরিবর্তে দাপট দেখাচ্ছেন পেসাররা। 200+ স্কোর দেখা যাচ্ছে হরহামেশাই, যা বাড়াবে বাংলাদেশি ব্যাটারদের আত্মবিশ্বাস। আগে স্পিনাররা সর্বোচ্চ উইকেট শিকারী হতো, তবে এবার পেসাররা ভালো করছে। মানসম্মত উইকেট হওয়ায় এমন হচ্ছে। বাংলাদেশে কয়েকজন আন্তর্জাতিক মানের বলার দেখেছি। পিচ ভালো হলে ব্যাটারদের পারফরমেন্সও ভালো হয়ে যায়, বল মারতে পারে। উইকেট স্লো হলে বল স্লো হয়ে যায়, তাই এটা বাংলাদেশের ব্যাটারদের অনেক সহায়তা করবে। স্ট্রাইক রেটও বাড়বে। ঢাকা পর্বের প্রথম ম্যাচেই মাঠে নামবে টেবিলের 2 নম্বরে থাকা ফরচুন বরিশাল। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। তাদের বিপক্ষে ফেভারিট মুশফিক নবীরাই। তারপরও ফাইনাল খেলার বাড়তি সুযোগ পেতে ঝুঁকি মুক্ত থাকতে চান আফগান অলরাউন্ডার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও বোঝাপড়া বেশ ভালো। প্রতিটি ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শীর্ষ 2-এ সবাই থাকতে চায়, সবাই চায় ফাইনালে ওঠার জন্য বাড়তি একটা সুযোগ পেতে। বেশিরভাগ সিনিয়রই এ দলে। মুশফিক রিয়াদদের সঙ্গে আমিও মাঝে মাঝে পরামর্শ দেই। আমরা তামিমকে সহায়তা করি। সে অনেক সময় বাউন্ডারিতে থাকে, আমরা তখন পরামর্শ করি কাকে কোথায় ফিল্ডিং করানো যায়, কাকে ওই মুহূর্তে বোলিংয়ে আনলে ভালো হয়। বিপিএল শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আফগান স্কোয়াডে মোহাম্মদ নবী। এই সিনিয়র ক্রিকেটারের ওপর দায়িত্বটাও অনেক বেশি। হাতেও নেই
খুব একটা সময়, তাই কন্ডিশন ভিন্ন হলেও বিপিএল দিয়ে ঠিক করছেন নিজের অনেক বিষয়। আমার এখন ফোকাস বিপিএল এ, তবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি ওয়ানডে ফরম্যাটের জন্য, তাই ফিটনেস নিয়ে বেশি কাজ করছি। অনুশীলনে লম্বা সময় ব্যাটিং বোলিং করছি, যা সামনে আমার কাজে লাগবে। এদিকে সন্ধ্যার ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। পেমেন্ট ইস্যু থেকে শুরু করে নানা বিষয় নিয়েই পদ্মাপাড়ের দলটা জন্ম দিয়েছে আলোচনার। বিতর্ক এড়াতে এদিন অনুশীলন করলেও নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি দলের কোনো প্রতিনিধি। অন্যদিকে প্রথম দল হিসেবে প্লে অফ আগেই নিশ্চিত রংপুর রাইডার্সের। সামর্থ্য বিবেচনায় এই ম্যাচে এগিয়ে তারাই, যদিও চট্টগ্রাম পর্বে তাদের একমাত্র হারের স্বাদ দিয়েছে এই রাজশাহী। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে তাই এ ম্যাচে বেশ সাবধানী থাকবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেট প্রসঙ্গ। ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে হেরে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করল নিগ্রাল সুলতানা জ্যোতির দল। সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের কাছে 8 উইকেটে হেরেছে লাল সবুজ প্রতিনিধি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে 25 বল আগেই মাত্র 118 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ 37 রান আসে তিনি নামা শারমিন আক্তারের ব্যাট থেকে। জবাবে 22.3 ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। বাংলাদেশ হারায় ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে সুযোগ বাড়বে পরাজিত শক্তির, বললেন তারেক রহমান। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো হবে না ফল, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা, মন্তব্য হান্নান মাসুদের। আরেকটি 111 তৈরির শঙ্কা দেখছেন না উপদেষ্টা মাহফুজ। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।